আজকে তোমাদের ডিএলএড যে টপিক দুটো কভার করব সেটা হলো ইম্পর্টেন্স অফ গ্রুপ ওয়ার্ক আর ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার। সো ফার্স্টে যে পয়েন্ট আজকে ডিসকাস করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গ্রুপ ওয়ার্ক। দেখো, তো গ্রুপ ওয়ার্ক প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপিং ওরাল স্কিল। সো আমাদের যে ওরাল স্কিলটা রয়েছে, ওরাল স্কিল ডেভেলপিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রুপ ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। It gives the students an opportunity to interact with other students. So basically আমাদের যে ওরাল স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের বেশি ইন্টারাকশন করতে হবে আদার্সের ক্ষেত্রে, আদার পার্সনদের সাথে, আদারওয়াইজ তো আমাদের ওরাল স্কিল ডেভেলপ হবে না। সো গ্রুপ ওয়ার্ক কি করে, গ্রুপ ওয়ার্ক গিভস দ্য স্টুডেন্টস অ্যান অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ আদার স্টুডেন্টস। এটা স্টুডেন্টসদেরকে একটা অপরচুনিটি দেয় যাতে তারা আদার স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করতে পারে। They speak candidly in particular topic. Candidly মানে হচ্ছে frankly, FRANKLY, candidly মানে হচ্ছে frankly. So কি বলছে, they speak candidly in a particular topic. তারা মানে উন্মুক্তভাবে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর কথা বলতে পারে। এভরি স্টুডেন্ট ট্রাইস টু প্রেজেন্ট দেয়ার পার্সোনাল ভিউ। প্রত্যেকটা স্টুডেন্ট কি তাদের যে পার্সোনাল ভিউ থাকে তারা সেটা প্রেজেন্ট করতে পারে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে। মানে এই ছবিটা একটু দেখো, আমি এটা অ্যাড করেছি এখানে। সব পার্সনরা এখানে বসে আছে, তাদের হাতে ডায়েরি আছে, পেন আছে। সো টিচার কি করে, গ্রুপ ওয়ার্কে একটা অ্যাক্টিভিটি দিয়ে দেয় এবং প্রত্যেককে একটা রোল প্লে করতে হয়। সাপোজ কোনো একটা টপিক দিয়ে দিল, সেটার উপর তাদেরকে ডিসকাশন করতে হলো। এবং এখানে কিন্তু টিচার অ্যাক্টিভলি রোল প্লে করে না, স্টুডেন্টসরাই কিন্তু এখানে কথা বলবে, স্টুডেন্টসরাই একে অপরের সাথে ইন্টারাক্ট করবে। তার ফলে কী হবে, তারা তাদের যে পার্সোনাল ভিউটা আছে সেটা কিন্তু তারা রাখতে পারবে এবং ক্যান্ডিডলি অর্থাৎ ফ্র্যাঙ্কলি কিন্তু তারা পার্টিকুলার টপিকটার উপর কথা বলতে পারবে। ইট হেল্পস টু এলিমিনেট দ্য আইডিয়ালনেস অফ স্পিকিং। এই যে কথা বলার যে জড়তাটা, অর্থাৎ এখানে স্পিকিং মিনস হচ্ছে স্পিকিং ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা আমাদের ইংলিশে কথা বলার যে জড়তাটা, সেটা কিন্তু এই গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনেকটা এলিমিনেট করা সম্ভব। মানে বেসিক্যালি এটা এলিমিনেট করে দেয়, দূর করে দেয় এই কথা বলার জড়তাটাকে। কারণ তারা বন্ধুদের সাথে যখন কথা বলবে তখন কিন্তু তাদের মধ্যে সেই আইডিয়ালনেসটা কাজ করবে না, তারা অনেকটাই ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবে। কিন্তু এটা যদি টিচার স্টুডেন্ট হতো তাহলে কিন্তু এই জড়তাটা থেকে যেত। সেই কারণে গ্রুপ ওয়ার্কটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। দে অল বিল্ড অ্যান অ্যাটমসফিয়ার অফ হেলদি রাইভালরি। এবং কি হয়, এখানে একটা হেলদি রাইভালরি তৈরি হয়। মানে কে ভালো আর কি পারফরমেন্স দেবে, কে ভালোভাবে কথা বলবে, কে কার পার্সোনাল ভিউটা আরও ভালোভাবে প্রেজেন্ট করবে, নিজেকে ব্র্যাক করবে, ভালোভাবে জাহির করবে বন্ধুদের মধ্যে। এটা একটা হেলদি রাইভালরি। এটা মানে রাইভালরি থাকা ভালো, বাট সেটাকে হেলদি হতে হবে। ওকে, সো এখানে একটা হেলদি রাইভালরির অ্যাটমসফিয়ার তৈরি হয়। সেকেন্ড প্যারাতে দেখো কি বলছে, যে এই যে গ্রুপ ওয়ার্কটা করানো হয়, গ্রুপ ওয়ার্কে কিন্তু একটা টাইম লিমিট দিয়ে দেওয়া হয়। এই টাইম লিমিটটা যদি না দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। ফার্স্ট অফ অল, স্টুডেন্টসরা হয়তো 4 জনের যদি গ্রুপ করা হয় তাহলে একজনই হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলে গেল, আদারজন হয়তো চান্স পেল না। সো এমনভাবে কারিকুলামটা সেট করা হয় যাতে একটা টাইম লিমিট দেওয়া হয় এবং টাইম লিমিটের মধ্যে প্রত্যেকে যেন একটা অপরচুনিটি পায় কথা বলার। তো দেখো, টাইম লিমিটটা দেওয়ার ফলে কি হয়, দ্য টাইম লিমিট ফর ইন্টার গ্রুপ কম্পিটিশন, অর্থাৎ যে গ্রুপ ওয়ার্কটা হয় মানে স্টুডেন্টসদের মধ্যে, ইন্সপায়ার্স ইচ গ্রুপ টু মুভ অ্যাহেড। তাদেরকে আরও ইন্সপায়ার করে যাতে তারা আরও এগিয়ে যায়। উইথ ডেভেলপিং স্পিকিং স্কিলস দে অলসো লার্ন টাইম ম্যানেজমেন্ট। স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে তারা টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু শেখে। মানে তারা বুঝতে শেখে যে কতটা সময় কোন টপিকটা বলা উচিত, কোন টপিকটার জন্য কতটা সময় দেওয়া উচিত, কোন পার্সনকে, কোন স্পিকারকে কতটা সময় দেওয়া উচিত। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু তারা নিজেরাই শেখে যখন তাদেরকে একটা টাইম বেঁধে দেওয়া হয়। এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট। They take the ownership of subject matter and gradually they develop communication skill. তারা কি করে, ওনারশিপটা নেয়, সাবজেক্ট ম্যাটারের যে মালিকানা তারা কিন্তু সেটা কিন্তু স্টুডেন্টদের কাছে থাকে। যখন এই গ্রুপ ওয়ার্ক করা হয় সেখানে যেহেতু টিচার্সরা অ্যাক্টিভলি রোল প্লে করছে না, তাই যে টোটাল ওনারশিপ ব্যাপারটা থাকে সাবজেক্ট ম্যাটারের ওপর সেটা স্টুডেন্টসদের কাছে থাকে। অ্যান্ড গ্র্যাজুয়ালি দে ডেভেলপ কমিউনিকেশন স্কিলস, এবং আস্তে আস্তে তাদের মধ্যে যে কমিউনিকেশন স্কিলটা থাকে সেটা ডেভেলপ হয়। স্টুডেন্টস ওয়ার্ক টুগেদার অ্যান্ড টিচ ইচ আদার। স্টুডেন্টস কী করে, তারা একসাথে কাজ করে এবং একে অপরকে শেখায়। যখন গ্রুপ ওয়ার্ক হয় সেখানে যেহেতু টিচার অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, তারা জাস্ট অ্যাসাইন করে দিচ্ছে। এর ফলে কি হয়, টোটাল যে অ্যাক্টিভিটিটা যখন হচ্ছে তখন কিন্তু স্টুডেন্টসরা একসাথে কাজ করছে এবং তারা একে অপরের থেকে শিখছে, শেখাচ্ছে।
এই প্রসেসটা চলতে থাকে। It improves understanding through additional discussion and explanation, which is positive for speaking skill. দেখো এটা কি হয় যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ইমপ্রুভ করে, কোনো টপিকটাকে বোঝার যে ক্যাপাবিলিটিটা সেটা কিন্তু ইমপ্রুভ হয় এখানে কিসের মাধ্যমে? থ্রু অ্যাডিশনাল ডিসকাশন, কারণ এখানে আরও অ্যাডিশনাল দ্বারা ডিসকাস করতে পারে টপিকটার ওপর, অ্যান্ড অ্যাডিশনাল এক্সপ্লেনেশন, এবং কি তারা নিজেদের মতো করে এক্সপ্লেন করে। ধরো একটা টপিক এই বন্ধুটা একরকমভাবে এক্সপ্লেন করছে, আরেকজন অন্যরকমভাবে এক্সপ্লেন করছে, তারা তাদের কাছে নিজেরা টপিকটা নিয়ে আরও ডিসকাশন করছে যে এই ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম। সো নিজেদের মধ্যে কিন্তু এই অ্যাডিশনাল এক্সপ্লেনেশন এবং ডিসকাশনটা চলতে থাকে গ্রুপ ওয়ার্কে, যেটা নর্মালি ফর্মাল টিচিংয়ে যেখানে টিচার স্টুডেন্টের মধ্যে হয় ইন্টারাকশনটা, সেখানে এতটা অ্যাডিশনাল এক্সপ্লেনেশন বা ডিসকাশন দেওয়া সম্ভব নয়। কারণ একজন টিচার কিন্তু সে যতটা না এক্সপ্লেন করবে, ওখানে 4-5 জন মিলে তারা কিন্তু তার থেকে বেশি আরও এক্সপ্লেন করবে, এবং তাদের মধ্যে ডিসকাশনটা কিন্তু আরও বেশি সময় ধরে হবে। টিচার স্টুডেন্টদের মধ্যে যে টিচিংটা হয় সেটা ওয়ান ওয়ে টিচিং হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম, মানে টিচার বললো স্টুডেন্ট শুনলো, এখানেই শেষ হয়ে যায়। বাট এই গ্রুপ ওয়ার্কের মধ্যে কিন্তু একটু ডাইনামিক ওয়েতে লার্নিংটা চলতে থাকে, এবং এটা কিন্তু পজিটিভ ফর স্পিকিং স্কিল। আলটিমেটলি কি হচ্ছে, তুমি এক্সপ্লেন করছো, ডিসকাস করছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এর ফলে তোমার যে ওভারঅল ওরাল স্কিল বা স্পিকিং স্কিল সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে। The teacher is also freed from being at the center stage. দেখো এখানে কিন্তু টিচারকে ওই সেন্টার স্টেজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, অর্থাৎ একটা ক্লাসরুমে যখন নর্মালি টিচার স্টুডেন্টের মধ্যে ক্লাস হয়, সেখানে কিন্তু টিচার অলওয়েজ এনগেজ থাকে, তাকে অলওয়েজ বোঝাতে হয়, অ্যাসেস করতে হয়, মানে ইভালুয়েট করতে হয়। বাট যখন গ্রুপ ওয়ার্ক শুরু হয়ে যায় তখন কিন্তু টিচার ফ্রি হয়ে যায়, তখন সে জাস্ট অবজার্ভ করবে, কোনো কমেন্ট সেই সময় করবে না, যদি না দরকার পড়ে খুব। সে অবজার্ভ করছে, মানে কি সে ফ্রি হয়ে যাচ্ছে, সেন্টার স্টেজে সে থাকছে না, সে মুভস ফ্রিলি অ্যারাউন্ড দ্য রুম, সে ঘরের এখানে ওখানে মুভ করতে পারছে। গিভিং অ্যাডভাইস অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড, যখন দরকার তখন সে অ্যাডভাইস এবং সাপোর্ট দিচ্ছে। ইন মোস্ট স্কুলস টিচার্স নিড টু অ্যাসেস দ্য লার্নার্স পারফরমেন্স, মানে বেশিরভাগ স্কুলে টিচারকে কিন্তু লার্নার্সদের যে পারফরমেন্সটা সেটাকে অ্যাসেস করতে হয়, মূল্যায়ন করতে হয়। এবং এখন এই গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই জিনিসটা খুব ইজি হয়ে যায়, কারণ ইট অলসো গিভস দেম দ্য অপরচুনিটি টু নোট মিস্টেক্স অ্যান্ড ইট অলসো হেল্পস দ্য স্লো লার্নার টু ডেভেলপ ওরাল স্কিলস। মানে যখন গ্রুপ ওয়ার্ক হচ্ছে তখন কিন্তু টিচার দাঁড়িয়ে থেকে সবারই কিন্তু পজিটিভ সাইড বলো নেগেটিভ সাইড বলো টোটাল জিনিসটাকে অবজার্ভ করছে, অর্থাৎ তাদের টোটাল যে পারফরমেন্সটাকে কিন্তু সে মানে একসাথে অ্যাসেস করে নিতে পারছে। এর ফলে কি হচ্ছে, ইট অলসো গিভস দেম দ্য অপরচুনিটি টু নোট মিস্টেক্স, সে মিস্টেক যার যে মিস্টেকগুলো হচ্ছে সে নোট করে নিতে পারছে। অর্থাৎ টিচার হয়তো একটা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে, সে দেখছে যে কে কোনটায় ভুল করছে, কে কোন গানটা ঠিক করছে, টোটাল জিনিসটাকে সে অবজার্ভ করে তার মিস্টেকগুলো নোট করে নিচ্ছে। এবং আলটিমেটলি ইট অলসো হেল্পস দ্য স্লো লার্নার টু ডেভেলপ দ্য ওরাল স্কিলস। এবং এটা ফাইনালি কি করছে, যে স্লো লার্নার যারা রয়েছে তাদের যে ওরাল স্কিলটা হয়েছে সেটাও কিন্তু তাদের ডেভেলপ করতে সাহায্য করে। কারণ বেসিক্যালি কি হয়, যখন ওয়ান ওয়ে টিচিং হয় সেখানে টিচার বললো, লার্নার্সরা শুনলো বা শিখলো, সেখানে যারা স্লো লার্নার থাকে, যারা একটু মানে অতটা অ্যাডভান্স হয় না, তারা যে কতটা শিখছে না শিখতে পারছে না সেটা কিন্তু টিচারের পক্ষে বোঝা সম্ভব হয় না। বাট গ্রুপ ওয়ার্কের মাধ্যমে যেহেতু ইন্ডিভিজুয়ালি আর কি সবাইকেই সে অবজার্ভ করতে পারছে, গ্রুপের মধ্যে সবাইকেই দেখতে পাচ্ছে কে কতটা বলছে, কে কতটা বলতে পারছে না, তো ফার্স্টে তো সে মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করছে, এরপর সে অ্যাডভাইস দেবে, সাপোর্ট দেবে। তার ফলে যারা স্লো লার্নার আছে তারাও কিন্তু মানে একটা কথা বলার অপরচুনিটি পাচ্ছে, রাইট। গ্রুপ ওয়ার্কের মধ্যে যেহেতু সবাইকেই এনগেজ হতে হচ্ছে, 4-5 জনের যদি গ্রুপ হয় তার মধ্যে যদি 2 জন স্লো লার্নার হয় তাদেরকেও তো এনগেজ হতে হচ্ছে ওখানে, তো তাদেরকেও একটু কথা না একটু তো বলতেই হচ্ছে। বা যেটা ডাইরেক্ট টিচিংয়ে বা ওয়ান ওয়ে টিচিংয়ে সম্ভব হয় না, সেখানে শুধু টিচার বলে, সব স্টুডেন্টসরা শোনে, বাট এক্ষেত্রে প্রত্যেকেই একটা বলার অপরচুনিটি পাচ্ছে এবং প্লাস টিচারের অ্যাডভাইস এবং সাপোর্ট পাচ্ছে। সেই সময়টায় টিচার দেখতে পাচ্ছে সেই সময়টায় যে সে কীভাবে বলছে। তো ওভারঅল যে টোটাল প্রসেসটা এই স্লো লার্নারদের ওরাল স্কিল ডেভেলপমেন্টের জন্য খুবই হেল্পফুল এই গ্রুপ ওয়ার্কটা। আর একটা যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেটা হচ্ছে পিয়ার টিচিং, যেটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমেই কিন্তু শুধুমাত্র সম্ভব, আদার্স ইয়েতে কিন্তু সম্ভব নয়।
দেখো এই যে গ্রুপ ওয়ার্কে কি হয়, লার্নার্স গেট অ্যান অপরচুনিটি অফ পিয়ার টিচিং, লার্নার্সরা একটা পিয়ার টিচিং এর অপরচুনিটি পায়। এখন পিয়ার টিচিংটা কি? পিয়ার টিচিংটা বেসিক্যালি সাপোজ ধরো গ্রুপ আছে এখানে 4-5 জন সাপোজ রয়েছে, তো ধরো এ একটা কিছু বুঝতে পারছে না, তখন এ কিন্তু সে তাকে বুঝিয়ে দিল যে আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে এরকম। বা ওখানে কেউ একজন আছে, এটা অ্যাকচুয়ালি রাউন্ড এরকম সার্কেলে হয় গ্রুপ ডিসকাশনটা, বা বেঞ্চে এরকম বসিয়ে, তো এখানে একজন আছে, 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 তো এদের মধ্যে একটা ডিসকাশন হচ্ছে। তো সাপোজ এ কিছু বুঝতে পারলো না, তো এ তাকে বুঝিয়ে দিল, বা এ কিছু বুঝতে পারছে না, এ তাকে বুঝিয়ে দিল, বা এ অন্য কেউ গ্রুপের মধ্যে তাকে বুঝিয়ে দিল। এই যে একে অপরকে এই বোঝানোটা, এইটাকেই বলে হচ্ছে পিয়ার টিচিং। মানে বন্ধুদের মধ্যে যে একে অপরের মধ্যে বোঝানোটা বা টিচিংটা চলে, এটাকেই বলে পিয়ার টিচিং। এই পিয়ার টিচিং রিলেটেড আর একটা আমি বলেছিলাম পিয়ার প্রেশার, যেটা আমি আগেও বলেছিলাম যে বন্ধুদের চাপে পড়ে যখন কোনো মানুষ কোনো খারাপ কিছু করে ফেলে, সেটা হয়ে যায় পিয়ার প্রেশার। আর পিয়ার টিচিং মানে বন্ধুরা যখন তাকে টিচ করছে, তাকে পড়াচ্ছে, কিছু শেখাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে পিয়ার টিচিং। দে আর মোর লাইকলি টু লার্ন ফ্রম ইচ আদার দ্যান ফ্রম টিচার। মানে কি হচ্ছে, তাদের যে শেখাটা সেটা কিন্তু একে অপরের থেকে হচ্ছে, রাদার দেন টিচারের থেকে অতটা না হয়ে তারা একে অপরের থেকে বেশি শিখতে পারছে। দে কারেক্ট ইচ আদার্স মিস্টেক, তারা একে অপরের যে ভুলগুলো সেগুলোকে রেকটিফাই করছে, মানে কারেক্ট করছে, ইন এ হেলদি অ্যান্ড কোঅপারেটিভ অ্যাটমসফিয়ার। একটা হেলদি এবং সহযোগিতামূলক একটা অ্যাটমসফিয়ারের মাধ্যমে তারা একে অপরের যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে কারেক্ট করে দিচ্ছে। তো এইটা হচ্ছে একটা টোটাল যে অ্যান্সারটা, যে গ্রুপ ওয়ার্ক ডেভেলপিং ওরাল স্কিলটাকে কীভাবে ডেভেলপ করেছে, এইটুকু হচ্ছে এটার অ্যান্সার। এটা আমি পিডিএফও হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওখান থেকে আর একবার পড়ে নেবে। আর যদি বুঝতে না পারো ভিডিওটা আর একবার দেখে নেবে, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি মানে বলে দিয়েছি। ওকে, তাহলে এবার সেকেন্ড টপিকে যাওয়া যাক, যেটা আজকের সেকেন্ড টপিক, ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ গ্রামার। মানে ইংলিশ গ্রামার শেখার যে টিচিং মানে শেখানোর যে গুরুত্বটা, সেটা কতটা। দেখো বলছে, দ্য ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অনগোয়িং ডিবেট। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার শেখানোর যে গুরুত্বটা, সেটা কিন্তু একটা অনগোয়িং ডিবেট, সেটার উপর এখনো একটা ডিবেট চলছে, তর্ক বিতর্ক সেটার উপর একটা চলছে। On one hand, যারা থিওরিস্ট এবং প্র্যাকটিশনার্স রয়েছে, they have felt that its significance in language learning cannot be mitigated মানে রিডিউস, মানে কমানো। মানে থিওরিস্ট এবং প্র্যাকটিশনার্স যারা রয়েছে, তাদের মতে এই যে ল্যাঙ্গুয়েজ শেখানোর যে গুরুত্বটা, এটা কিন্তু কোনোদিনও কমানো যাবে না। এই যে ফেল দ্য ইটস সিগনিফিকেন্স মানে গ্রামারের, ইটস সিগনিফিকেন্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শেখানোতে গ্রামারের যে সিগনিফিকেন্স বা গুরুত্বটা রয়েছে, সেটা কিন্তু কোনোদিনও কমানো যাবে না। On the other hand, it is seen as nothing but a set of arbitrary rules and merely an exercise in naming parts of sentence. তো এখানে arbitrary rules মানে হচ্ছে যে এটা মনে করা হয় যে it is seen as nothing but as a set of arbitrary rules, মানে এটা কিছুই না বাট একটা সেট অফ খামখেয়ালি কিছু রুল থাকে এখানে, এবং merely an exercise in naming parts of a sentence, এবং কেবলমাত্র এটা জাস্ট একটা এক্সারসাইজ যেখানে শুধু সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলোকে বলা হয়, নেম করা হয়, in naming parts of a sentence। তো একটা সাইডে যারা থিওরিস্ট এবং প্র্যাকটিশনার্স আছে, তারা মনে করছে যে না, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে গুরুত্ব অনেকটাই, কমানো যাবে না। বাট অন দ্য আদার সাইড মনে করা হচ্ছে এটাতে জাস্ট কিছু খামখেয়ালি রুলস রয়েছে, এবং সেন্টেন্সের বিভিন্ন যে পার্টসগুলো আছে সেইগুলো সম্বন্ধে মানে জাস্ট সেইগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে। তো তাদের মানে একটা সাইড মনে করে এটা ইম্পর্টেন্ট, অন দ্য আদার সাইড কিছু লোক মনে করে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তারা জাস্ট এটাকে খামখেয়ালিপনা হিসেবেই ধরে মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। বাট এটার ইম্পর্টেন্ট আছে, এবং নেক্সট যে 3টে প্যারাগ্রাফ আছে সেটাতে আমরা সেটা এক্সপ্লেন করব। দেখো, that grammar has a positive and real effect on all the 4 skills of language learning is being gradually recognized. দেখো, ওভার দ্য কোর্স অফ টাইম মানে সময়ের সাথে সাথে গ্রামারের যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে 4টে স্কিল হয়, রিডিং, রাইটিং, হিয়ারিং অ্যান্ড লিসনিং,
সরি রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং, এই যে চারটে স্কিল হয়, চারটে স্কিলের ডেভেলপমেন্টের জন্য কিন্তু গ্রামারটা খুবই জরুরি, এবং সেটা ইজ বিং গ্র্যাজুয়ালি রিকগনাইজড, এবং এটা ধীরে ধীরে এটাকে রিকগনাইজ করা হচ্ছে। Although the benefits of grammar on teaching and improving writing skills have been better accepted, যদিও এই যে গ্রামারের বেনিফিটসটা এটা রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু মানে এটাকে অ্যাকসেপ্ট করা হয় কি যে এটার মাধ্যমে রাইটিং স্কিলটা বেশি ভালো ডেভেলপ হয়, এটা মনে করা হয়। বাট its impact on reading, listening and speaking is also now being seen to be prominent. বাট এটার যে গুরুত্বটা সেটা স্পিকিং বলো, লিসেনিং বলো বা রিডিং বলো, সেক্ষেত্রেও কিন্তু খুব প্রমিনেন্ট, খুব স্পষ্ট হয়ে উঠছে যে এই যে গ্রামারটা এটা শুধুমাত্র রাইটিং স্কিলকে ডেভেলপ করছে না, এটা বাকি যে তিনটে স্কিল আছে সেগুলোকেও কিন্তু সেগুলোর ওপরেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, এবং আস্তে আস্তে এই জিনিসটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, মানে স্পষ্টত হয়ে উঠছে। Enhanced communication skills call for a high degree of grammatical competence. দেখো, enhanced communication skills call for a high degree of grammatical competence, মানে enhanced communication skill মানে খুব মানে ভালো যেখানে কমিউনিকেশন স্কিল যাদের আছে তাদের কি দরকার, হাই ডিগ্রি অফ গ্রামাটিক্যাল কম্পিটেন্স, গ্রামাটিক্যাল কম্পিটেন্সের উপর একটা হাই ডিগ্রি কিন্তু তাদের দরকার। গ্রামাটিক্যাল তাদের যে কি বলবো যে যোগ্যতাটা যেটা রয়েছে বা যে কর্মদক্ষতা যেটা রয়েছে সেইটা কিন্তু খুব মানে হাই লেভেলে থাকা দরকার। মানে গ্রামারের ওপর যদি তার কংক্রিট বেস যদি না থাকে তাহলে কিন্তু তার কমিউনিকেশন স্কিলটা এনহ্যান্স হবে না। Communicative proficiency involves knowledge and application of grammar and use of appropriate vocabulary of the language to convey meanings in a socially acceptable way. যে কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি ক্ষেত্রে কি কি থাকা দরকার, অ্যাপ্লিকেশন এবং নলেজ, গ্রামারের অ্যাপ্লিকেশন এবং নলেজ থাকা দরকার, এবং সেই মানুষটাকে জানতে হবে কি করে সে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইউজ করবে, যখন সে মিনিংটাকে কনভে করবে তখন সেক্ষেত্রে কী কী ভোকাবুলারি ইউজ করবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, সেগুলো কিন্তু তার জানা দরকার। আদারওয়াইজ কিন্তু তাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে সে কথা বলতে পারবে না। আমি আরেকবার বলছি প্যারাটার মানে এটা খুব সিম্পল, যে ফার্স্টে বলছে যদি গ্রামাটিক্যাল কম্পিটেন্স তোমার না থাকে, অর্থাৎ গ্রামাটিক্যাল কর্মদক্ষতা যদি না থাকে তাহলে কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল এনহ্যান্স হবে না। সেকেন্ডলি বলছে কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সিতে কিন্তু, অর্থাৎ কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি যেখানে আছে, অর্থাৎ তোমার যদি কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকতে হয় তাহলে কিন্তু তোমাকে গ্রামারের অ্যাপ্লিকেশন এবং নলেজ এই দুটোর ওপরেই কিন্তু একটা কংক্রিট হোল্ড থাকা দরকার, মানে সেটাকে খুব তার উপর একটা স্ট্রং বেস কিন্তু তোমার থাকা দরকার, এবং তোমাকে জানতে হবে কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইউজ করে তুমি তোমার মিনিংটাকে কনভে করবে, অর্থাৎ কথা বলার সময় কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইউজ করবে এইগুলো সম্বন্ধেও তোমার জ্ঞান থাকতে হবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু তুমি সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে কথা বলতে পারবে না। অর্থাৎ কমিউনিকেশন করতে গেলে যেটা হয়, সোসাইটিতে তো আমরা কমিউনিকেশন করি, সেখানে কিন্তু যেভাবে যে তখন যদি তুমি ওই ব্রেক মানে ভেঙে ভেঙে ইংলিশ বলো, ওইভাবে ভোকাবুলারি যদি ঠিকঠাক ইউজ না করো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। অর্থাৎ তুমি ইংলিশ জানলেও কিন্তু কথাটা ঠিক করে বলতে পারবে না। The grammar is the base of English language. English language এর base হচ্ছে কিন্তু grammar. English, especially as a second or a foreign language, is not acquired naturally. Instruction and structured learning are important. দেখো, ইংলিশটা কিন্তু আমাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই কারণে আমরা এটাকে কিন্তু ন্যাচারালি শিখতে পারি না। ইনস্ট্রাকশন অ্যান্ড স্ট্রাকচার্ড লার্নিং আর ইম্পর্টেন্ট, মানে প্রপারলি স্ট্রাকচারাল ওয়েতে এবং ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু এখানে শিখতে হবে তোমাদেরকে, কারণ এটা আমাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের এটার বেস জানা নেই, আমরা এটা মানে অন দ্য ডেইলি বেসিস অর্থাৎ প্রতিদিনও তো আমরা এই ভাষাটা আমরা শুনছিও না, যে শুনে যে শিখবো সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কি ইনস্ট্রাকশন এবং স্ট্রাকচার লার্নিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি গ্রামাটিক্যাল টিচিংয়ের মাধ্যমেই কিন্তু সম্ভব। The learners' minds construct grammars for themselves. যারা শিখছে তাদের মাইন্ড কিন্তু গ্রামারটাকে কনস্ট্রাক্ট করছে। টিচার ক্যান নট ডু ইট ফর দেম, একজন টিচার কিন্তু এটা তাদের হয়ে করে দিতে পারবে না। যখন কোনো শিক্ষার্থী লিখছে বা কোনো কথা বলছে তখন কিন্তু যে সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটা তাকেই কিন্তু বানাতে হবে তার মাথার মধ্যে, টিচার কিন্তু সেই মুহূর্তে তাকে স্ট্রাকচারটা বানিয়ে দিতে পারবে না। গ্রামার ইজ ইনসাইড দ্য মাইন্ড, এটা কিন্তু মনের ভেতর,
and is a system of knowledge, এবং এটা একটা জ্ঞানের একটা সিস্টেম। Most people think that it is all about it মানে কি grammar is all about memorizing structures and rules। grammar মানে ওই স্ট্রাকচার এবং রুলস গুলোকে মনে রাখো, মানে অনেক মানুষ এটাই মনে করে যে গ্রামার মানেই হচ্ছে এই শুধু স্ট্রাকচার এবং রুলস গুলোকে মনে রাখা, বাট দিস ইজ নট কমপ্লিটলি ট্রু। বাট এটা কিন্তু পুরোপুরি সত্য নয়, কিছুটা সত্য। হ্যাঁ, অবশ্যই তো স্ট্রাকচার এবং রুলস মনে রাখতে হবে, বাট শুধু যে স্ট্রাকচার এবং রুল মনে রাখলেই গ্রামার হবে সেটা কিন্তু নয়। এটা একটা অ্যাক্টিভ সিস্টেম, ইট ইজ অ্যান অ্যাক্টিভ সিস্টেম বিল্ট আপ বাই মাইন্ড ফর ডিলিং উইথ অল দ্য সেন্টেন্স দ্যাট ইট হিয়ার্স। এটা একটা অ্যাক্টিভ সিস্টেম যেটা আমাদের মনের মধ্যে তৈরি হয়, বিল্ট আপ বাই মাইন্ড ফর ডিলিং উইথ অল দ্য সেন্টেন্স দ্যাট ইট হিয়ার্স। তাতে করে এটা মানে সমস্ত ধরনের সেন্টেন্সের সাথে ডিল করতে পারে যেটা এটা শুনছে। মানে আমাদের মাইন্ড যে কথাগুলো শুনছে সেই সমস্ত ধরনের কথাগুলোর সাথে, সেই সমস্ত ধরনের সেন্টেন্সগুলোর সাথে যাতে ডিল করতে পারি আমরা, সেই সিস্টেমটাই হচ্ছে গ্রামার। সেই সিস্টেমটাই কিন্তু আমাদেরকে গ্রামার শেখায়। এটা শুধুমাত্র কটা নিয়ম বা কটা স্ট্রাকচার জেনে রাখলাম এটা কিন্তু নয়। তাহলে দেখো, ইন শর্ট যদি বলি যে গ্রামাটিক্যাল রুলসগুলো যদি তোমার মধ্যে জানা থাকে এবং সেগুলো যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এই সিস্টেমটা ডেভেলপ হবে। এবং তারপরই মানে যে সেন্টেন্সই তোমার দিকে থ্রো করুক, মানে যেভাবেই তোমার সাথে কথা বলুক, তুমি কিন্তু ইজিলি তাকে রিপ্লাই দিতে পারবে, তার সাথে ডিল করতে পারবে, ইজিলি সেই কথাটা তুমি রেসপন্স করতে পারবে। তো এই কারণে কিন্তু টিচিং ইংলিশ গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এটাও পিডিএফ করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। সো যদি কোনো অসুবিধা থাকে এই দুটো কোশ্চেন অ্যান্সার বুঝতে, তো তোমরা ভিডিওটা দেখার পর আমাকে গ্রুপে জিজ্ঞেস করে নেবে, আমি ওখানে বলে দেবো। ওকে, তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম।